1971 সালের মুক্তিযুদ্ধ ছিল একটা দীর্ঘ এই অঞ্চলের মানুষের মুক্তির সংগ্রামের একটা বলা যায় যে সবচাইতে উল্লেখযোগ্য এবং সবচাইতে গৌরবোজ্জ্বল এবং সবচাইতে নৃশংস অধ্যায়। মানে 71 সালের আগে যে সমস্ত আন্দোলন আমরা এই অঞ্চলে দেখেছি, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, ব্রিটিশ বিরোধী, তারপর পাকিস্তানের সময়ে যে 60 দশকে সামরিক শাসন বিরোধী আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, নারী আন্দোলন, তারপরে বুদ্ধিভিত্তিক বিভিন্ন ধরনের তৎপরতা, সমস্ত কিছু এসে 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে একটা বিশাল আকারে হাজির হয়েছিল। এবং সেই সময় একটা পৃথিবীর অন্যতম দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী একটা নিরস্ত্র জনগোষ্ঠীর উপর ঝাঁপিয়ে পড়ল, গণহত্যা এবং যে নির্মমতা তারা 9 মাস দেখালো। এইরকম নৃশংসতা বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা ইতিহাসে কখনোই ছিল না। আবার এটাকে প্রতিরোধ করার জন্য যে সাহস এবং শক্তি, মনোবল প্রকাশ করেছে দেশের মানুষ, সেটারও অপূর্ব দৃষ্টান্ত নাই। তো কাজে সেই হিসেবে 71 খুবই গৌরবোজ্জ্বল একটা অধ্যায়। তো 71-এর আগে 70-এর নির্বাচন ছিল একটা ঘটনা, 69-এর গণ অভ্যুত্থানের একটা ঘটনা। 69-এর গণ অভ্যুত্থান মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের যে শক্তি প্রকাশিত হয়, সেটা শুধু 69-এর গণ অভ্যুত্থান তো শুধু পূর্ব পাকিস্তানের ব্যাপার ছিল না, পশ্চিম পাকিস্তানও হয়েছে। তো তৎকালীন পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলায় এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাঙালি সহ বিভিন্ন যে জনগোষ্ঠী বাংলাদেশের, সেই জনগোষ্ঠীর যে স্বকীয়তা কিংবা তাদের যে স্বায়ত্তশাসন, এই সমস্ত বিষয়গুলো আরো শক্তিশালী আকারে উপস্থিত হয়। 6 দফা এক ধরনের দাবি উপস্থিত করে, 11 দফার মধ্যে আবার সাম্রাজ্যবাদ, শ্রমিক, কৃষক ইত্যাদি বিষয়গুলো আসে। এবং গণ অভ্যুত্থানের মূল নেতৃত্ব আসলে ছিল মৌলানা ভাসানী। এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমান মুক্তি পান এবং তার বলা যায় যে গণ অভ্যুত্থানের পরে তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পায়। ততদিনে বামপন্থী যাদের ভূমিকা গণ অভ্যুত্থানে বেশি ছিল, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, ছাত্র সংগঠন, সবকিছুর মধ্যেই বামপন্থীদের অবস্থান ছিল খুবই শক্তিশালী। এবং 69-এর গণ অভ্যুত্থানে তাদের খুব বড় ভূমিকা ছিল। তাদের একটা বিপর্যয় ঘটে একের পর এক। একটা বিপর্যয় রুশপন্থী, চীনপন্থী যে বিভাজন, সেটা একটা। আর এটা হচ্ছে সিরাজ শিকদারের যে লাইন, সিরাজ শিকদার না, এটা চারু মজুমদারের যে তার যে রাজনৈতিক লাইন ছিল, যে সেটাকে অনুসরণ করতে গিয়ে এখানকার নেতৃবৃন্দ, তার মধ্যে আব্দুল হক ছিলেন, মোহাম্মদ তোহা ছিলেন, তারা বললেন যে তারা গণসংগঠন করবেন না, কারণ কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন এগুলো পেটে বুঝার সংগঠন, তারা সরাসরি বিপ্লবের কাজ করবেন, গ্রামে যাবেন। তো তার ফলে এই গণসংগঠনগুলোর মধ্যে যে শক্তিশালী ভিত্তিটা তৈরি হয়েছিল, সেটা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হইল। এবং তার ফলে 1970-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধে বামপন্থীদের যে ভূমিকা রাখতে পারত, সেটা রাখতে পারে। এবং 71-এর মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির যে নেতৃত্ব, সেই নেতৃত্বের দ্বিধা এবং ভুল ভ্রান্তি ইত্যাদির কারণে সেখানে ওই পার্টির বিপুল সংখ্যক কর্মীরা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা আন্দোলন সংগ্রাম, সশস্ত্র প্রতিরোধ করেছেন, সরাসরি নিহত শহীদ হয়েছেন অনেকে। কিন্তু নেতৃত্বের ভ্রান্তির কারণে ঐক্যবদ্ধ সংগঠিত ভূমিকাটা নেওয়া সম্ভব ছিল। শেখ মুজিবুর রহমান 70 সালের নির্বাচনে একচেটিয়া বিজয় লাভ করার ফলে তার একটা সাংবিধানিকভাবে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তার নেতৃত্বই একেবারে নিরঙ্কুশ একটা স্বীকৃতি লাভ করে। এবং 71-এ 1 মার্চ ইয়াহিয়া খান যখন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন, তখন শেখ মুজিবুর রহমানের ভূমিকা তখন তার কাছ থেকে দাবিটা আরো বেড়ে যায়। এবং 1 মার্চ থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়। 7 মার্চের ভাষণের মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমান বলা যায় যে অনেকগুলো দাবি, অনেকগুলো চাহিদা এবং পরিস্থিতির মোকাবেলা করেছিলেন 7 মার্চের বক্তব্যের মধ্যে দিয়ে। তো 7 মার্চের পরে শেখ মুজিবের 7 মার্চের ভাষণের মধ্যে এক ধরনের স্বাধীনতার কথা ছিল, আবার একটা আপোষ রফা কিংবা আলোচনার মাধ্যমে সমাধানের কিছু পথও তিনি নির্দেশ করেছিলেন। 4টা পথ ছিল।
সামরিক বাহিনী ব্যারাকে যেতে হবে, গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, শহীদ যে 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 গুলি করে মারা হয়েছে তার বিচার করতে হবে, এই ধরনের। তো ওই শর্ত পূরণ করলে জাতীয় পরিষদের অধিবেশনে যেতে পারে, এইভাবে কথাবার্তা হচ্ছিল। এবং সেইটার ভিত্তিতে ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো তারা আসেন, তারা আলোচনায় বসেন, এবং সেই আলোচনায় শেখ মুজিব তার প্রতিনিধি দল নিয়ে খুবই সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। আমার যেটা ধারণা যে শেখ মুজিবুর রহমান আশা করেছিলেন যে পাকিস্তানের কাঠামোর মধ্যেই একটা সমাধান হবে, এবং ইয়াহিয়া খান এই দাবিটা মেনে নেবেন, এবং পাকিস্তানের কাঠামোর মধ্যে বাংলাদেশের যে স্বায়ত্তশাসন সেটা অর্জিত হবে, তার মধ্যে দিয়ে পাকিস্তানের একটা নতুন পর্ব শুরু হবে। এটা শেখ মুজিবের প্রত্যাশা ছিল বলে আমার ধারণা। কিন্তু এর মধ্যে পাকিস্তান সেনাবাহিনী তারা সামরিক প্রস্তুতি নিচ্ছে, খবরও আসছে, তারপরে বিভিন্ন জায়গায় বাঙালি এবং অন্যান্যদের মধ্যে সংঘাত হচ্ছে, তারপর পাকিস্তানিদের মধ্যে বিভিন্ন ধরনের বলে রহস্যজনক নড়াচড়া সেটা দেখা যাচ্ছে। সেগুলো আবার খবরাখবর শেখ মুজিবের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু শেখ মুজিব আমার ধারণা মার্কিন দূতাবাসের উপরও নির্ভর করেছিলেন, তাদেরও হয়তো কিছুটা প্রতিশ্রুতি ছিল যে সমাধান হবে। শেষ পর্যন্ত পাকিস্তানের সামরিক জান্তা তারা কোনো সমাধানে আসতে রাজি ছিল। তাদের কথা হচ্ছে যে এই সমাধানে গেলেই তাদের হাতে ক্ষমতাটা ছুটে যাবে, মানে ক্ষমতার কেন্দ্র ইসলামাবাদ এবং পাঞ্জাবি যে শাসকবর্গ, তার হাত থেকে যদি একবার ক্ষমতা ছুটে যায় তাহলে তাদের জন্য একটা সমস্যা হবে। সুতরাং তারা কোনো মতেই ছাড়বে না, তার জন্য যা করা দরকার করবে, এরকম একটা অবস্থানে আসলো। এবং তার ফলে 25শে মার্চে এই গণহত্যাটা শুরু হয়। গণহত্যা শুরুর সময় কে স্বাধীনতা ঘোষণা করলেন, কে করলেন না, এই সমস্ত নিয়ে বিতর্ক আছে। আমার কাছে মনে হয় যে স্বাধীনতা ঘোষণার জন্য তো কেউ বসে থাকে। যখনই গণহত্যা শুরু করলো পাকিস্তান, তখন মানুষের জন্য এটা অনিবার্য ছিল যে এখন মুক্তিযুদ্ধ করতে হবে আমাদের। পাকিস্তানের আর 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 কোনো ধরনের সুযোগ নাই পাকিস্তান রক্ষা। আপনি কালুরঘাটে বেতাম কেন্দ্র তৈরি করা, কিংবা বিভিন্ন জায়গায় সামরিক বাহিনীর লোকজন যে বিদ্রোহ ঘোষণা করলো, বিডিআর বিদ্রোহ ঘোষণা করলো, পুলিশ বিদ্রোহ ঘোষণা করলো, কিংবা তরুণরা বিভিন্ন জায়গায় যে সামরিক প্রশিক্ষণ, এগুলো সবকিছুই ছিল যে ঠিক স্বাধীনতা ঘোষণার জন্য কেউ বসে থাকেনি। তারা তো সবাই প্রতিরোধ যুদ্ধের জন্য লড়াই করছিল। শেখ মুজিব যে সেই দিন তাজউদ্দিন আহমেদ স্বাধীনতা ঘোষণার জন্য টেপ রেকর্ডার নিয়ে ঘুরলেন, শেখ মুজিব বললেন না কিছু। তারপরে তিনি বাসায় বসে থাকলেন, এবং সেটা অনিবার্য ছিল যে পাকিস্তান আর্মি আসবে। ঝুঁকিও ছিল, পাকিস্তান আর্মি এসে তাকে গ্রেপ্তার নাও করতে পারতো, তাকে সরাসরি খুন করতে পারতো, সেটাও সম্ভাবনা ছিল। ঝুঁকি নিয়ে যে তিনি বাসায় বসে থাকলেন, কি হিসাব ছিল তার? এই প্রশ্নের সমাধান তো আমরা সর্বজন সম্মত কোনো সমাধান আমরা পাই না। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে শেখ মুজিবের এতদিনের অভিজ্ঞতার ভিত্তিতে শেখ মুজিবের ধারণা ছিল যে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, তারপর এখানে একটা প্রতিরোধ আন্দোলন হবে, হরতাল টরতাল ইত্যাদি হবে, আগের মতো যে আন্দোলন হবে, আন্দোলনের মধ্যে দিয়ে পাকিস্তান সরকার নতি স্বীকার করবে, একটা আপোষ সভা হবে, এবং পাকিস্তান কাঠামোর মধ্যে 6 দফা বাস্তবায়ন হবে। এইরকম একটা হিসাব ছাড়া শেখ মুজিবুর বসে থাকার কথা। আর মার্কিন দূতাবাস থেকেও কিছু ভরসা হয়তো তিনি পেয়েছেন। তার ফলে তিনি সেই বিবেচনায়, কিন্তু দেখা গেল যখন গণহত্যাটা শুরু হইলো, সেটা তো শেখ মুজিব আর দেখেন নাই গণহত্যা কিভাবে চলছে। গণহত্যা শুরু হওয়ার পরে তো কোনো আপোষ ফেরার কোনো সম্ভাবনা ছিল। খন্দকার মোশতাক চেষ্টা করেছিলেন 71 সালে সেপ্টেম্বর মাসে একটা কনফেডারেশন করা যায় কিনা। ঠিক সেই জিনিসটাই 71-এর 25শে মার্চের আগে ওই বিষয়টা যদি উদ্যোগ আসতো তাহলে ওইটা বাস্তবায়ন হতে পারত। 25শে মার্চের পরে সেটা বাস্তবতা ছিল, কোনো সমাধানই সম্ভব ছিল না। শেখ মুজিবও জানতেন না এটা। শেখ মুজিব যখন জেল থেকে ছাড়া পান, পাকিস্তানের জেল থেকে, তখনও তিনি জানতেন না যে বাংলাদেশে কত গণহত্যা হচ্ছে। এবং তখনও জুলফিকার আলী ভুট্টো চেয়েছিলেন যে শেখ মুজিব যেন কনফেডারেশন একটা ব্যবস্থা করেন। শেখ মুজিব যেহেতু অন্ধকারে ছিলেন, তিনি একটা পুরোপুরি ওটাকে প্রত্যাখ্যান না করে দেশে ফিরেছিলেন। দেশে ফিরে এসে বলেছিলেন যেটা এটা সম্ভব। এর মধ্যে দিয়েই শেখ মুজিব
যে ভূমিকা এখানে স্বাধীনতা ঘোষণা কে করেছেন এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় না। এবং শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণার একটা দাবি করা হয় আওয়ামী লীগ থেকে। 27 তারিখে জিয়াউর রহমানের একটা ঘোষণা আমরা সরাসরি রেডিওতে আমরা নিজেরাও শুনেছি। কিন্তু বাংলাদেশের মানুষ তখন একটা ছিল, এবং এটা যে প্রস্তুতি খুব ছিল না সেটা তাজউদ্দিন আহমেদ, এবং 71 সালে তাজউদ্দিন আহমেদ যাওয়ার পরে সেখানে যে বিশৃঙ্খল অবস্থা ছিল, এবং ভারতের সরকারের কেন্দ্রীয় পর্যায়েও সিদ্ধান্ত গ্রহণ যে সম্ভব হচ্ছিল না। এবং সেখানে দুইটা ধারা ছিল, একটা ডানপন্থী মার্কিনপন্থী যারা তারা চাচ্ছিল যে একটা আপোষক, আবার মধ্যপন্থী বা বামপন্থী বা যারা একটা অংশ চাচ্ছিল যে ভারত সরাসরি যুদ্ধকে সমর্থন করবে। সোভিয়েত ইউনিয়ন ভারতের সাথে চুক্তি করার আগ পর্যন্ত ভারত আসলে কোনো স্পষ্ট অবস্থান নেয়। সেটাও অগাস্টের কথা। অগাস্টে সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের চুক্তি হয়েছে, তারপরে ভারত পরিষ্কারভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ এখন যাওয়া যায়, কারণ ওদিকে যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে কিংবা চীন যদি আক্রমণ করে সেটা মোকাবেলার জন্য সোভিয়েত ইউনিয়ন আমাদের পাশে আছে। সোভিয়েত ইউনিয়নের সমর্থনটা আমাদের যুদ্ধের সমাপ্তির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ যুক্তরাষ্ট্র এই 3রা ডিসেম্বর যুদ্ধ শুরু হওয়ার পরে 7ম নৌবহর পাঠানোর যে পরিকল্পনা করেছিল সেটা করলে বাংলাদেশের এই স্বাধীনতার বিষয়টা আরো অনেক পিছিয়ে যেত এবং আরো অনেক রক্তক্ষয় হতে পারত। এবং সেটা হতে পারে নাই, কারণ সোভিয়েত ইউনিয়ন পাশাপাশি তখন এটার বিরোধিতা করেছে এবং জাতিসংঘেও ভেটো দিয়েছে ইত্যাদি কারণ। মানে সোভিয়েত ইউনিয়নের অস্তিত্বটা বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে এই পর্যন্ত এখন আপনাদের 71 সালেই তো শেষ হয়ে যায়। আমি সংক্ষেপে বললাম, ধরেন আরো সবই সংক্ষেপে বলেন, অসুবিধা নাই, এটা যথেষ্ট। যা বলেছেন খুবই মৌলিক কথা আপনি বলছেন। মানে আপনি তো মানে ইট ইজ এ হিলারিয়াস স্টেটমেন্ট। প্রতিটা পয়েন্ট কিন্তু পর্যালোচনা হবে, বিতর্ক আসবে এবং আপনার কথাগুলোর ভেতরে একটা সিদ্ধান্তমূলক বিষয় আছে, চিন্তার খোরাকও আছে, ইতিহাসের উপরে নতুন আলো নিক্ষেপ আছে, সবকিছুই আছে। তো আমরা এখন তাহলে এই প্রথম পর্ব গেলে 24-এর গণ অভ্যুত্থানের শক্তি ও দুর্বলতার দিক এটা একটু বলেন, বলার পরে তারপরে বাংলাদেশের ভবিষ্যৎ কি, কোন পথে যাচ্ছে, কি করা দরকার এই বিষয়ে ওই অল্প করেই বলেন। অল্প করে বললেই মানুষ বুঝে নেবে, পরে আমরা করব মানে। আর এই বইয়ের উপরে তো আলোচনা হবে, আলোচনা সভা করব, সেখানে প্রধান বক্তা আপনি থাকবেন। কারণ এই বইয়ের উপরে অন্য কেউ আলোচনা করুক, এটা করলে পারবে না, তারা করতে পারবে না, তবে আরো আলোচক আনতে হবে। বাংলাদেশে এখন কি অর্থনীতিবিদ কারা আছে যারা আলোচনা করতে পারে? তারা তো সব ভাড়াটিয়া অর্থনীতিবিদ। ঠিক করা আপনার মতো মানুষ চাই। মূল আলোচক হচ্ছে নানু ভাই থাকবেন, মূল আলোচক। আর এইভাবে কথা ধরে কোনো আলাপ আলোচনা, কিন্তু এরকম করে অর্থনীতিবিদ আপনি খুঁজতে গেলে পাবেন না, ঝামেলা আছে। কিন্তু ওইগুলো তো আবার বাদও দেয়া যাবে না, বাদ দেয়া যাবে না, কিন্তু না আসল অর্থনীতিবিদ যদি কেউ এরকম এখন এই পাকিস্তান বাংলাদেশের বৈষম্য সেগুলো নিয়ে কি আলোচনা করতে হবে? আপনার আমি বলি এই বিষয়ে ডক্টর তারিকুজ্জামান দীপু, ওনার কিছুটা কানেকশন আছে এগুলো। উনি সেরা শিকদারের পলিটিক্স করতেন আগে, মানে মানুষ মারছে আর কি, লিডার ছিল। তো সেখান থেকে উনি ঢাকা ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগে পড়ছে, পরে দিল্লিতে, দিল্লি না বোম্বেতে উনি পিএইচডি করছে। তো যাই হোক, অনেকদিন ধরে সরকারের কনসালটেন্সি করছে, এখন ফ্রি আছে। ওনাকেও বলতে পারি আমি ওই আলোচক হিসেবে এই। কিন্তু তা তো আমার আপনি কাকে কাকে প্রিফার করতেছেন? এই যে অনুবাদ করছিল উনি তো মারা গেছে, দাউদ হোসেন, যে ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া,
ওটা অনুবাদ করেছিল না আমাদের এখানকার এক ভদ্রলোক, উনি মারা গেছে না? হ্যাঁ, মারা গেছে, মারা কিছুদিন আগে মারা গেছে। না হলে পর ওনাকে মনে মানে থাকতে পারতো, হ্যাঁ। এক নম্বরে বলতাম, কারণ আমি আসলে এই বইটাকে ওই বইয়ের দেখি, বাংলাদেশের পার্সপেক্টিভে ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া, সেটা আমি দেখি মানে, এবং এটা শতাব্দীর পরিপ্রেক্ষিতে এই বইটা লেখা হয়েছে। এটা যে কত গুরুত্বপূর্ণ আপনি লিখছেন, কিন্তু আপনি এটা বুঝতেছেন না। রিয়ালাইজ করছেন তা আমি জানি না, কিন্তু উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি অন্তত বুঝতে পারি যে এটা অত্যন্ত মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, এটা অনেক বড় মাপের ব্যাপার তো, ঠিক আছে। তো সেটা আনু ভাই আর আপনি দুজন মিলে ঘটেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। এখন এই জিনিসটাকে ফোরামে এনে ভালো মতন একটু কালচার করতে হবে, এই জন্য ওই তরুণ অর্থনীতিবিদদের ডাকতে হবে। ওইটা ভাই ডিসাইড করবেন না আপনি, ঠিক আছে, দেখি ওইটা কাকে- আপনি হ্যাঁ, কাকে তরুণ, বলবেন। আচ্ছা এই আপনাদের যারা, আপনার কয়েকজন আছে, মাহমির্জা, ওরা তো আসতেছে কেউ। হ্যাঁ হ্যাঁ মাহমির্জা, তারপরে সামিনা লুৎফা, এদেরকে আমি তরুণ তুর্কি মনে করি, যদিও বয়স অনেক হয়ে গেছে, কিন্তু তারপরে এরাই হচ্ছে তরুণ আসলে। মানে বাংলাদেশের আধুনিক বাংলাদেশের যদি কোনো চিন্তাশীলতা থাকে তাহলে এনাদের মধ্যে আছে, আর কোথাও নেই। ওই যে ঋতু আপা, ঋতু আপার সব লেখাই তো আমি পড়ি, অসাধারণ। কল্লোল, মোস্তফা, এদের অর্থাৎ আনুভার যে গ্রুপটা, এই গ্রুপটাই হলো এদের ওরিয়েন্টেশন গুলো ঠিক আছে, ব্যাখ্যা বিশ্লেষণ সব বাস্তবসম্মত, সিদ্ধান্তগুলো বেকিচুরি যেতে পারে, সেটা তো কোনো সমস্যা নেই, কিন্তু চিন্তার উপাদান এখানেই আছে। তো কাজে এনারা থাকতে পারে, এনারা আসলে ঋতু আপার খুব ভালো ভালো ধারণা আছে, উনি তো ফাইট করতেছে ঋতু, আমি দেখতে পাই। তো ওনার যে ওই যে জ্বালানি সেক্টর নিয়ে ওনার যে আলোচনা, এটা আমার খুব ভালো লাগছে, বেশ কয়েকটা উনি লিখছে প্রথম আলো। তো আমি একসাথে জড়ো করে দেখলাম উনি দারুণ একটা কাজ করছে জ্বালানি সেক্টর নিয়ে, ওনার মানে ওইগুলো মিলে একটা বই করা উচিত, উনি করে দিলে আমি ছাপাবো। জ্বালানি সেক্টরের উপরে দরকার আছে। ঠিক আছে, তাহলে তাহলে কি 24? 24-এর লাভ তুমি ready? চলে আসবে 24-এ, হ্যাঁ 24-এ লাভ দিয়ে চলে আসবেন। হ্যাঁ, ওগুলি তো পরে আলাদা করে করতে হবে। শেখ মুজিব, শেখ হাসিনা, এইগুলো পরে হবে। জিয়াউর রহমান, খালেদা। উনি আসল জিনিসটা বলছে, এই যে কথা না, এই বাতাবরণে আর ওগুলো বেশি ইয়ে লাগছে না, এগুলো দরকার নেই, আপনি এটা বলেন। 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল শেখ হাসিনার এই দীর্ঘ স্বৈর শাসন কিংবা লুণ্ঠন, দুর্নীতি, সম্পদ পাচারের যে পর্ব, যেটাকে শেখ হাসিনা কিংবা শেখ হাসিনা পন্থী লোকজন যারা, তারা উন্নয়ন দশক হিসেবে আখ্যায়িত করেছে, এবং আমরা অবকাঠামো দেখেছি বিভিন্ন রকম। কিন্তু এই সময়েই একটা বড় ধরনের মেগা দুর্নীতির একটা বড় বিস্তার ঘটে, বিপুল কেন্দ্রীভবন, বৈষম্য অনেক বেশি বাড়তে থাকে, লুণ্ঠনের একটা এমন একটা অবস্থা তৈরি হয় যে এটা এই লুণ্ঠনের মধ্যে দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকলেও এই অর্থনীতি দাঁড়াতে পারতো না, যে অবস্থা তৈরি হয়েছিল, এবং সম্পদ পাচার। এর মধ্যে দিয়ে খুব দ্রুত বাংলাদেশের ধনী বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ সারা পৃথিবীর মধ্যে এই হাসিনা আমলে। এবং এই লুণ্ঠন দুর্নীতি পাশাপাশি ওইটাকে টিকিয়ে রাখার জন্যই ছিল নিপীড়নমূলক একটা ভয়ঙ্কর ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত, শহরাঞ্চল, সমস্ত জায়গায় একটা নির্যাতনের জাল ছিল। তো সেটা একটা মানে দুর্নীতি, লুণ্ঠন এবং অত্যাচার, এই তিনটা মিলে মানুষের মধ্যে যে ক্ষোভগুলো তৈরি হচ্ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্ন ধরনের আন্দোলনের মধ্যে তো হয়েছে। কিন্তু যখন তৃতীয়বারের মতো একটা তথাকথিত নির্বাচন, মানে নির্বাচন নামের একটা প্রহসন করে 2014, 2018, 2024 এই তিনটা নির্বাচনই ছিল আসলে অনির্বাচন, মানে একটা তথাকথিত নির্বাচন, কোন নির্বাচন নাই। তৃতীয়বারের মতো যখন এই শাসকরাই আবার নির্বাচিত বলে নিজেদের ঘোষণা করলো, তারপরে সমাজের মধ্যে একটা ভয়ঙ্কর রকম হতাশা কিংবা একটা বলা যায় যে ডিপ্রেশন, সোশ্যাল ডিপ্রেশন, সেরকম একটা অবস্থা তৈরি হলো যে কোনোভাবেই বদলানো যাবে না, বাংলাদেশ এই ধারা দিয়ে চলতে থাকবে। তো তারপরে কোটা বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে যে নড়াচড়া হচ্ছিল, সেটা প্রথম দিকে সরকার যথেষ্ট নমনীয় ছিল, সরকার দলের অনেক
লোকজন আন্দোলনের মধ্যে ছিল, ছাত্রলীগের অনেক কর্মী আন্দোলনের মধ্যে ছিল। সেটাই একটা পর্যায়ে গিয়ে যখন সরকার একটা আগ্রাসী ভূমিকা নিল এবং নির্বিচার হত্যাকাণ্ড শুরু হলো, সেটা প্রতিরোধ করতে গিয়ে নারী, তারপরে সমাজের বিভিন্ন অংশ, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, শ্রমিক, বিভিন্ন পর্যায়ের মানুষ তাদের ভেতরের যে ক্ষোভগুলো, সেই ক্ষোভগুলো নিয়ে এই শিক্ষার্থীদের সাথে যোগ দিল এবং তার মধ্যে দিয়ে যে অপ্রতিরোধ্য একটা শক্তি তৈরি হলো, সেটা থেকেই শেখ হাসিনা, যাকে মনে হইতো যে কোনো মতেই তাকে সরানো সম্ভব না, নির্বাচন কিংবা অনির্বাচন কোনোভাবেই সম্ভব না, সেই শেখ হাসিনা সরকারের পতন ঘটল। এটা সবচেয়ে বড় শক্তির দিক হচ্ছে যে এর মধ্যে থেকে একটা বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল। আমরা দেয়ালে দেয়ালে গ্রাফিতি যেটা দেখলাম, সেই গ্রাফিতির মধ্যে মূল বক্তব্যটাই ছিল যে বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ হবে, নির্যাতন মুক্ত বাংলাদেশ হবে। এখানে বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন লিঙ্গের মানুষ এবং শ্রেণী বৈষম্য থেকে উঠে সকল পর্যায়ের মানুষ একটা ঐক্যবদ্ধভাবে একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবে। এই যে প্রত্যাশাটা, এটা আমি মনে করি খুব শক্তির জায়গা এই গণঅভ্যুত্থানের। তো গণঅভ্যুত্থানের এই শক্তি দিয়েই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন হয়েছে। তারপরের পর্ব আমরা দেখলাম, সেই পর্বে এসে আমরা দেখলাম তার দুর্বলতার অংশ। দুর্বলতাটা হচ্ছে যে যেমন 69-এ আমরা গণঅভ্যুত্থান দেখেছি, 90-এ গণঅভ্যুত্থান দেখেছি, সেটা আমরা চিত্রটা ছিল খুব পরিষ্কার যে কারা নেতৃত্ব দিচ্ছে, এখানে সংগঠন কারা, রাজনৈতিক দলগুলো কারা আছে, ছাত্র সংগঠন কে কে নেতৃত্ব দিচ্ছে, বিষয়গুলো খুব পরিষ্কার ছিল এবং তারা কি চায়, অবজেক্টিভ কি, লক্ষ্য কি, সেগুলো সব পরিষ্কার ভাবে ছিল। কিন্তু 2024-এর গণঅভ্যুত্থানের মধ্যে কারা সংগঠিত মূল ভূমিকা পালন করছে তাদের আসলে মানুষজন চিন্তই না। এটা আবার একটা শক্তিরও জায়গা, কিন্তু চিন্তনা মানে হচ্ছে যে তাদের লক্ষ্য কি, তারা রাজনৈতিক অবস্থান কি, তারা বাংলাদেশকে কোথায় নিতে চায়, সেগুলো পরিষ্কার ছিল না। বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন অনেকখানি দেয়ালের গ্রাফিতি দেখে যে এখানে একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা হচ্ছে, যে কারণে বৈষম্যহীন চিন্তার ধারক বাহক যারা, তারাও ব্যাপকভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। দুর্বলতাটাই পরবর্তীকালে একটা বড় বিপরীত যাত্রা বা উল্টো যাত্রার সূচনা করল। দেখা গেল যে যে সমস্ত শক্তি বৈষম্যবাদী রাজনৈতিকভাবে, যারা ধর্মকে ব্যবহার করে কিংবা ধর্মকে ব্যবহার না করলেও যারা বিভিন্ন ধরনের বৈষম্যের উপর দাঁড়ানো, ধর্মীয় বৈষম্য যাদের উপরে যারা ভর করে কিংবা জাতিগত বৈষম্যের উপরে যারা ভর করে, লিঙ্গীয় বৈষম্যকে যারা ভর করে কিংবা শ্রেণী বৈষম্যের উপরেই যারা দাঁড়ানো থাকে, সেই শক্তিগুলো দেখা গেল যে তাদের দাপট দেয় এবং অন্তর্বর্তী সরকার তাদেরই মুখপাত্র হয়ে উঠল। দেখা গেল যে মব সন্ত্রাস হচ্ছে, কিছু গোষ্ঠী যা খুশি তাই করছে, মাজার ভাঙা হচ্ছে, মন্দিরের উপর আক্রমণ হচ্ছে, কিংবা এমনকি মসজিদ যেগুলো মাজারের সাথে যুক্ত মসজিদ, সেগুলোর উপর আক্রমণ হচ্ছে, কবরের উপর আক্রমণ হচ্ছে, তারপর নারীর উপর আক্রমণ হচ্ছে। এবং এর পাশাপাশি দেখা গেল শ্রমিকরা যখন আন্দোলন করছে তখন সরকার খুব দাপট দেখাচ্ছে এবং সরকারের গুলিতে শ্রমিক নিহত হয়েছে। কিন্তু এই সমস্ত যখন দেখা গেল যে কিছু গোষ্ঠী, এই সমস্ত গোষ্ঠী যখন বিভিন্ন দাবিনামা উপস্থিত করে, তখন সরকার খুব নমনীয় থাকে। বোঝা গেল যে সরকার হচ্ছে বিভিন্ন বৈষম্যবাদী শক্তির একটা প্রতিনিধি হিসেবে কাজ করছে। এবং রাজনৈতিক দল হিসেবে যদি বলা যায় যে আমরা তিনটা দলের খুব আধিপত্য দেখলাম সরকারের উপরে। একটা হচ্ছে জামাত ইসলামী, তার সবচাইতে বেশি প্রশাসন বিভিন্ন জায়গায় তার প্রভাব বেশি। এনসিপি নতুন যেটা দল হয়েছে, যাদের গণভিত্তি না থাকলেও যাদের 24-এর গণঅভ্যুত্থানের ভূমিকার কারণে তাদের বলা যায় যে অনেক ধরনের উগ্র কিংবা সহিংসতার মুখী কিংবা এই যে মব সন্ত্রাসের প্রতি সমর্থনমূলক কথাবার্তা সত্ত্বেও মানুষজন তাদের একটু ভরসা করতে চেয়েছে, তাদের একটা প্রভাব ছিল সরকারের, আর বিএনপির প্রভাব ছিল। এর মধ্যে জামাতেরই আমরা দেখি যে প্রভাবটা বেশি, এবং জামাতের সাথে হেফাজত অন্য যারা আছে তাদের নারী বিদ্বেষী কিংবা অন্যান্য জাতি বিদ্বেষী, শ্রেণী বিদ্বেষী যে সমস্ত তৎপরতা, লিঙ্গীয় বিদ্বেষী, এই সমস্ত যে তাদের অবস্থান, সেই অবস্থানগুলো, ধর্মীয় বিদ্বেষ, এই সমস্ত বিষয়গুলো
দিনে দিনে উৎকট হতে থাকলো। আমরা দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে জোর জবরদস্তি করে কাউকে নামানো হচ্ছে, ধরানো হচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে তাদের ছাত্র নেতৃবৃন্দ শিক্ষকদের সম্পর্কে কথাবার্তা কিভাবে বলতে হয় সেটাও এখন পর্যন্ত, মানে কি ধরনের শিক্ষার্থী এবং কি ধরনের শিক্ষকরা এখন বিশ্ববিদ্যালয়ের দাপট দিয়ে চালাচ্ছে, এটা দেখলে এই দুর্বলতাগুলি বোঝা যাবে যে মানে কারা এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নিজেদের দাপট দেখাতে চাচ্ছে। তো তার ফলে এরা ঠিক ছাত্রলীগেরই আরেকটা সংস্করণ আমরা দেখতে পাচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে ছাত্রলীগের চাইতেও বেশি তাদের আক্রমণাত্মক ভঙ্গি, কিংবা দেখা যাচ্ছে যে তারা কোনো একটা জায়গায় কোনো প্রতিষ্ঠানে কেউ পদ দখল করবে, তখন এই কিছু গোষ্ঠীকে মব সন্ত্রাস তৈরি করে সেই জায়গাটা দখল করার চেষ্টা হচ্ছে। প্রতিষ্ঠান দখল করতে হবে, সেটা লুটপাট হচ্ছে, বাড়ির ঘরের মধ্যে লুটপাট, জাদুঘর লুটপাট, মুক্তিযুদ্ধের বিভিন্ন চিহ্ন ভেঙে চুরে শেষ করা। এটা কিছু মতদর্শিক ব্যাপার আছে যারা মুক্তিযুদ্ধকে একেবারে সহ্য করতে পারে না, কিংবা যারা বৈষম্যবাদী রাজনীতির উপর দাঁড়ায়, এদের একটা মতদর্শিক ভাবে তারা এই আক্রমণগুলো করে। আরেকটা গোষ্ঠী আছে এদের সাথে যুক্ত হয়ে লুটপাট করার জন্য এবং তারপরে মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করার জন্য, মানুষের বিভিন্ন জনের কাছ থেকে বড় অঙ্কের চাঁদা নিয়ে তাদেরকে মামলা দেওয়া হবে না এরকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বিভিন্ন পাইকারি ভাবে মামলা দিয়ে দেখা যাচ্ছে যে বহু মানুষ যাদের সাথে কোনো সম্পর্ক নাই তাদের হত্যার মামলা দেওয়া হচ্ছে, দিয়ে আবার কাউকে মামলা দেওয়া হবে নইলে আপনি চাঁদা দেন, এইভাবে করা হচ্ছে। এইগুলি আবার সরকারে দেখা যাচ্ছে খুব নমনীয় অবস্থা। তো এগুলির মধ্যে সামনের দিনে আমাদের অগ্রসর হইতে গেলে আমাদের শ্রেণী প্রশ্নটা যেমন সামনে আনা দরকার, লিঙ্গ প্রশ্নটা সামনে আনা দরকার, জাতীয় স্বার্থের প্রশ্ন সামনে আনা দরকার। এই সরকারকে অনেক জায়গাতে আমরা খুব নমনীয় দেখছি, কোনো কোনো জায়গায় তার আবার খুব শক্তিশালী অবস্থা। যেমন বন্দরের চুক্তি করতেই হবে, বিদেশি কোম্পানির সাথে চুক্তি করার ব্যাপারে ইউনূস সাহেব সহ অন্যদের বিপুল উৎসাহ, এবং সেইখানে তাদের শক্তির কোনো কমতি নাই, তাদের দৃঢ়তার কোনো কমতি নাই। যখনই জনগণের স্বার্থ কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি আসে তখন তারা খুবই নরম, তাদের কোনো শক্তি নাই, তাদের প্রতিষ্ঠান নাই, কি করব দেখেন এই সেই এরকম একটা অবস্থা। তার মানে আসলে তাদের শক্তিটা কোন জায়গায় তারা ব্যবহার করতে চায় এবং কোন জায়গায় তারা দুর্বল, এটা থেকে তাদের মতাদর্শিক রাজনৈতিক অবস্থানটা বোঝা যায়। সুতরাং এই সরকার কিংবা এই সরকারের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ঘনিষ্ঠভাবে যুক্ত, তাদের উপরে তো ভরসা করে বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা হবে না, কারণ এরা সবাই হচ্ছে তার উল্টো যাত্রামুখী। সুতরাং জনগণের মধ্যে জাতীয় স্বার্থের প্রশ্ন, লিঙ্গীয় প্রশ্ন, শ্রেণী প্রশ্ন এবং বাংলাদেশের জাতীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৃষক, শ্রমিক এবং অন্যান্যদের যে সমস্ত অস্তিত্বের জায়গায়, তাদের স্বার্থের জায়গা, এখানে ভারত আমাদের উপরে আধিপত্য চালাচ্ছে, যুক্তরাষ্ট্র এখানে নানা রকম ইকুয়েশন চালাচ্ছে, চীন তার নতুন করে আধিপত্য তৈরি করতে চাচ্ছে, এগুলি এদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। তারা এখনো সক্রিয় আছে। তো এই আন্তর্জাতিক ক্ষেত্রে মানে আমাদের মূল কথাটা হইতে হবে যে বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই। বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেসব শক্তি কাজ করতে চায়, যেসব ব্যক্তি কাজ করতে চায়, যেসব সংগঠন কাজ করতে চায়, তাদের মধ্যে সংহতি, যোগাযোগ এবং ঐক্য, সেই সাথে সক্রিয়তা, সরবতা, এগুলি বাড়ানোটাই হচ্ছে আমাদের এখনকার সবচেয়ে গুরুত্ব।